প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে ইলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই অবগত যে আমরা ইউনিট 1 ক্লাস শেষ করে আমরা ইউনিট 2 এর ক্লাস শুরু করেছি। ইউনিট 2 এর আজকে যে ক্লাসটা করব তার বিষয়বস্তু হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের কারণ। অর্থাৎ ইউনিট 2 এর যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের পতনের যে কারণ, সে কারণগুলি আমরা এই ক্লাসের মাধ্যমে জানব। অর্থাৎ দেখো যে আমরা প্রত্যেকে জানি যে প্রাচীন যুগের অনেক সাম্রাজ্য গড়ে উঠেছিল, অনেক বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল। আমরা আগের যে ক্লাসে দেখেছিলাম যে কার্থেজ সাম্রাজ্য, ব্যাবিলনীয় সাম্রাজ্য, মিশরীয় সাম্রাজ্য, ম্যাসেডোনীয় সাম্রাজ্য, ইসলামীয় সাম্রাজ্য এবং ভারতের যেমন মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, অনেক বড় বড় সাম্রাজ্যের কথা আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম। তো দেখো যে এই সমস্ত সাম্রাজ্যের উৎপত্তি ঘটেছিল, কিন্তু কালের নিয়মে সেই সাম্রাজ্যগুলি প্রত্যেকটা সাম্রাজ্যের পতন ঘটেছে। তো তেমনই দেখো যে আমাদের সৃষ্টির নিয়মই সেটাই, কি যার সৃষ্টি রয়েছে তার ধ্বংস রয়েছে। অর্থাৎ যার পতন হয়েছে তার একদিন তার উত্থান হয়েছিল, উত্থান যার ঘটেছে তার পতন অবশ্যই হয়েছে। অর্থাৎ আজ যে রাজা কাল সে ফকির, সেরকম হচ্ছে দেখো যে রোমান সাম্রাজ্য মানে সে ছিল এশিয়া, আফ্রিকা, ইউরোপ বিভিন্ন মহাদেশের রাজা। অর্থাৎ তার যে সাম্রাজ্য এতটাই বড় সাম্রাজ্য ছিল, আর যারা হচ্ছে প্রায় হচ্ছে কত 2000 বছর, প্রায় হচ্ছে তারা 2000 বছর রাজত্ব করেছিল। মানে বুঝতেই পারছো সময়টা হচ্ছে একটা বৃহৎ, একটা অনেক সময় ধরে তারা রাজত্ব করেছিল। তাহলে দেখো এত বছর রাজত্ব করার পরও এই রোমান সাম্রাজ্যের একদিন পতন ঘটেছিল। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা এই রোমান সাম্রাজ্যের পতন কেন হয়েছিল, এর পিছনে কোন কোন কারণ ছিল, সেই কারণগুলি আমরা জানবো। তার কারণ একটা এত বড় সাম্রাজ্যের পতন নিশ্চয়ই একটা দুটো তিনটে যে কারণে যে ধ্বংস হয়েছিল সেটা তো নয়, এর পিছনে অনেক বড় কারণ নিশ্চয়ই থাকবে। ও সেই কারণগুলি আমরা এই আলোচনার মাধ্যমে, আজকের যে ক্লাসের যে আলোচনার মাধ্যমে সে কারণগুলো আমরা জানবো। চলো তাহলে দেখা যাক যে কারণগুলো কি রয়েছে। প্রথমে যে কারণটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে সম্রাটদের দুর্বলতা এবং উত্তরাধিকার সংকট। অর্থাৎ দেখো যে রোমান সাম্রাজ্যের যে পতন, এই পতনের কারণ হিসাবে প্রথমে যে কারণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সম্রাটদের দুর্বলতা এবং উত্তরাধিকার সংকট। এই অর্ডার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত যে সম্রাটদের দুর্বলতা। তার কারণ আমরা ভারতবর্ষের ইতিহাসও দেখেছি যে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্য এগুলো পতনের ক্ষেত্রে সম্রাটদের যে দুর্বলতা সেটা হচ্ছে মোক্ষম কারণ হিসাবে আমরা সেটা দেখেছি। তো সেরকম দেখো রোমান সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও সম্রাটদের যে দুর্বলতা, এই দুর্বলতাটা এবং তার সঙ্গে সঙ্গে উত্তরাধিকার সংকট। অর্থাৎ উত্তরাধিকার সংকট বলতে এখানে বোঝাচ্ছে যে উত্তরাধিকারী সংক্রান্ত যে কোনো সুগঠিত কোনো আইন ছিল না। তাহলে কথাটা কিরকম দাঁড়ালো? অর্থাৎ দেখো এখানে যেটা বোঝাতে চেয়েছে কি যে আমরা প্রত্যেক সাম্রাজ্যের ক্ষেত্রে দেখি যে রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা রাজতন্ত্র ক্ষেত্রে রাজার ছেলে রাজা হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে বা রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে পুরো ছিল আলাদা। অর্থাৎ রাজার ছেলে যে রাজা হবে সেরকম কোনো যে আইন করে কিন্তু যায়নি রোমান সম্রাটরা। অর্থাৎ রাজাকে নির্বাচিত করবে যে বিশেষ যে নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ কোন বিশেষ শক্তিশালী যে গোষ্ঠী যেখানে যে রোমান সাম্রাজ্যের যে নিয়ন্ত্রণ করত সেটা একেধারে আমরা বলতে পারি। বিশেষ গোষ্ঠীর মাধ্যমে সম্রাটকে তারা সিংহাসনে বসাতেন, আবার সেই সিংহাসন থেকে তারা সরিয়ে দিতে পারতেন। তাহলে বুঝতে পারছো কি যে এই যে রোমান সাম্রাজ্য, এই রোমান সাম্রাজ্যের ইতিহাসে যে উত্তরাধিকারী সংক্রান্ত কোনো আইন ছিল না, কি যে রাজার ছেলে রাজা হবে সেরকম কোনো আইন ছিল না। তাহলে রাজাকে তাহলে কি হতে হতো, সম্রাটকে কি হতে হতো, প্রচন্ড শক্তিশালী হতে হতো। তাহলে সে যদি শক্তিশালী হতো তাহলে তার বংশের কেউ তাহলে সিংহাসনে বসতে পারতো। কিন্তু রাজা যদি দুর্বল হতো, রাজা যদি কিছুটা উইক হতো, তাহলে কি হতো সেই জায়গাতে যে রাজা যেহেতু দুর্বল সেহেতু যে বিশেষ কিছু যে উচ্চ আকাঙ্ক্ষা লাসী যে সমস্ত ব্যক্তিরা তারা সেখানে মাথা চাড়া দিয়ে উঠতো। অর্থাৎ তারা সেই রাজাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হতো। তাহলে এইরকমই হচ্ছে দেখো যে রোম সাম্রাজ্যের ক্ষেত্রে ঘটেছিল যে কিছু উচ্চ লালসা সম্পন্ন ব্যক্তি যারা 235 খ্রিস্টাব্দ থেকে 235 থেকে 284 এই যে খ্রিস্টাব্দ, এই সময়ে রাজা সিংহাসনে বসেছিল প্রায় হচ্ছে কতজন, 26 জন।
26 জন রাজা সিংহাসনে বসেছিল এবং তার মধ্যে প্রায় 15 জন রাজাকে হত্যা করা হয়েছিল। 15 জন রাজাকে হত্যা করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো কি যে এই রোমান সাম্রাজ্যের যে সিংহাসনে বসার জন্য রাজাকে যেমন শক্তিশালী হতে হতো, তার সঙ্গে সঙ্গে শক্তিশালী একটা সমর্থনের প্রয়োজন ছিল। অর্থাৎ যে রাজতন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করতো, যে সমস্ত ক্ষমতাশীল ব্যক্তি, তাদের সাপোর্ট প্রয়োজন ছিল। অর্থাৎ তাদের যদি সমর্থন যদি না থাকতো, তাহলে কি করতো, সেই রাজাকে সেই সিংহাসন থেকে সরানো হতো, অর্থাৎ তাকে হত্যা পর্যন্ত করা হতো। সেটা দেখতে পাচ্ছ যে 15 জন রাজা, যে 26 জনের মধ্যে যে 235 খ্রিস্টাব্দ থেকে 284 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে প্রায় 26 জন রাজা সিংহাসনে বসেছিল, তার মধ্যে 15 জন রাজাকে হত্যা করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো কি যে রোমান সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে আমরা যে উত্তরাধিকারী সংক্রান্ত যে আইন এবং রাজাদের যে দুর্বলতা, এটাকে আমরা বলতেই পারি। আর এই দুর্বলতার সুযোগে কিছু ব্যক্তি যারা ক্ষমতার লোভী ছিল, এই সমস্ত ব্যক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবার দেখো যে পতনের কারণ হিসাবে আমরা দ্বিতীয় কারণ হিসাবে কি আছে দেখবো। দ্বিতীয় কারণ হিসাবে এখানে রাখা হয়েছে যে ধর্মীয় কারণ। তাহলে দেখো ধর্মীয় কারণটা রোমান সাম্রাজ্যের পতনের উল্লেখযোগ্য কারণ হিসাবে এখানে দেখানো হয়েছে। তার কারণ এই যে আমরা প্রত্যেকে জানি যে রোমান সাম্রাজ্যে কোন ধর্ম ছিল বেশি প্রভাব বিস্তার করেছিল, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। অর্থাৎ খ্রিস্টান ধর্ম ছিল শান্তির ধর্ম, শান্তি, অহিংসা। অর্থাৎ তারা কখনোই চায়নি কি যে কোনো প্রকার ঝামেলা হোক, মারামারি হোক, সাম্রাজ্য বিস্তার করতে হোক, এই ধরনের কোনো প্রকার ভাবনা চিন্তা এই খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল না। খ্রিস্টান ধর্মের মধ্যে এটা ছিল না। অর্থাৎ সবসময় শান্তি বিরাজমান। দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা দেখানো হয়েছে, অর্থাৎ সবসময় যে দেশে একটা সুশৃঙ্খল পরিবেশ, শান্তির পরিবেশ, অহিংসার পরিবেশ থাকবে, সেটা কিন্তু এই খ্রিস্টান ধর্মের মাধ্যমে প্রচার করা হয়েছিল। অর্থাৎ যে খ্রিস্টান ধর্মের যে প্রচার, এই যে খ্রিস্টান ধর্মের যে প্রচার জনসাধারণের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছিল। অর্থাৎ জনসাধারণ খ্রিস্টান ধর্মের যে আদর্শটাকে তারা অতি সহজে মেনে নিয়েছিল এবং তারা সেটাকে গ্রহণ করেছিল কি যে হ্যাঁ, খ্রিস্টান ধর্মে যে সমস্ত কিছু বলা হচ্ছে সেটা খুবই ভালো। অর্থাৎ যে এই যে ধর্মীয় কারণ হিসাবে, যে পতনের উল্লেখযোগ্য কারণ হিসাবে যে ধর্মীয় কারণটাকে ঐতিহাসিক গিবন এটাকে মেনে নিয়েছিল এবং তার বক্তব্য অনুসারে যে খ্রিস্টান যে ধর্মের প্রতি জনগণের যে আনুগত্য এবং জনগণ যে সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ রোমান সাম্রাজ্যকে যে গ্রহণ করছিল না, অর্থাৎ রোমান সাম্রাজ্যের বা রোমান রাজাদের যে আনুগত্যকে তারা অস্বীকার করছিল বা কোনো কিছু তারা মেনে নিচ্ছিল না, অর্থাৎ খ্রিস্টান ধর্মের আনুগত্যকে তারা স্বীকৃতি দিচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছিল কি যে রোমান সাম্রাজ্যে যে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল। অর্থাৎ রাজা যেটা করার ভাবনা চিন্তা করছিল, সমস্ত কিছু জনগণের কাছে সেটা ভুল প্রমাণিত হচ্ছিল। জনগণ সেটাকে মেনে নিতে পারছিল না কি যে হয়তো কোনো দেশকে আক্রমণ যখন করতে যাচ্ছে, রোমান সাম্রাজ্য যখন অন্য দেশকে আক্রমণ করতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা ভাবছে কি যে সেই দেশের সাথে আমাদের একটা বিরাট একটা ঝামেলার সৃষ্টি হবে, মারামারির সৃষ্টি হবে, সেখানে অসংখ্য মানুষ মারা যেতে পারে, অর্থাৎ শান্তি বিঘ্নিত হবে। তো সেই কারণে যে তারা চাইছিল না যে কোনো দেশ তারা আক্রমণ করুক। তাহলে দেখো যে একদিক থেকে বলতে পারো যে ধর্মীয় অর্থাৎ খ্রিস্টান যে চার্চ যেগুলো বলতো, জনগণ সমস্ত কিছু তারা গ্রহণ করত, চার্চের আদর্শ সবকিছু তারা গ্রহণ করত। সেই জন্য তো যে জনসাধারণের যে ইনকাম, যে অর্থ যারা উপার্জন করত, তার বেশিরভাগ তারা চার্চে দান করত। আর এই সমস্ত কিছু যে রোমান সম্রাটদের সেটা কোনো মতে ভালো লাগতো না। যে সমস্ত জনসাধারণকে রোমান সম্রাটরা জোরপূর্বক ভাবে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিরাও শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সম্রাটের প্রতি তারা বিরূপ মনোভাব সৃষ্টি করেছিলেন। তাহলে দেখো যে সমস্ত যে জনগণ তারা ধর্মের দিকে তারা ঝুঁকে পড়ছিলেন, অর্থাৎ খ্রিস্টান ধর্মের দিকে, চার্চের দিকে তারা ঝুঁকে পড়ছিলেন। সেখানে সম্রাটকে তথা রোমান সাম্রাজ্যের রাজাকে তারা কোনো প্রকার গুরুত্ব দিচ্ছিলেন না। তাহলে রাজা কি এটা সহ্য করবে? রাজা কখনোই এটা সহ্য করবে না। এর ফলে কি হয়েছিল, দেশে রাজা তার প্রাধান্য বিস্তার করার জন্য বা প্রভাব খাটানোর জন্য
সে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। তারা জোরপূর্বক ভাবে যে জনসাধারণের কাছে কর ধার্য করেছিল যে না, আমাদেরকে আমাদের প্রাপ্য কর দিতে হবে, তোমরা চার্চের গিয়ে তোমরা সমস্ত কিছু যে ইনকাম তোমরা সেখানে দিচ্ছ সেটা ঠিক নয়। তো এই ধরনের যে জোরপূর্বক ভাবে তার প্রভাব খাটাতে গিয়ে একটা আলাদা একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা রোমান সাম্রাজ্যের পতনের জন্য উল্লেখযোগ্য কারণ হিসাবে দাঁড়িয়েছে। এবার দেখা যাক কি কারণ আছে। সামাজিক কারণ। তাহলে দেখো, প্রত্যেকটা সাম্রাজ্যের পতনের পিছনে একটা সামাজিক কারণ অবশ্যই থাকে। তাহলে দেখো, রোমান সাম্রাজ্যের যে সামাজিক কারণটা কি, পতনের জন্য কতটা দায়ী ছিল সেটা দেখবো। তাহলে দেখ, সামাজিক কারণ, তাহলে আমরা জানি প্রত্যেকে যে রোমান সাম্রাজ্য তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। কয়টি? তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে অভিজাত শ্রেণী। তাহলে এক নম্বর হচ্ছে কি? অভিজাত শ্রেণী। আর দুই নম্বর হচ্ছে কিউরিয়াস। আর তিন নম্বর হচ্ছে সাধারণ জনগণ। তাহলে দেখো, তাহলে সমাজ তাহলে তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল, অভিজাত শ্রেণী, কিউরিয়ালস এবং হচ্ছে সাধারণ জনগণ। তাহলে এই তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। তাহলে সমাজের সব উপরে ছিল অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীরা সিনেট উপাধি ধারণ করেছিল। সিনেট উপাধি ধারণ করেছিল। তাহলে অভিজাত শ্রেণী সমাজের সব থেকে উপরে। তাহলে নিশ্চয়ই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না কি যে সমস্ত সমাজের শক্তিশালী একটা গোষ্ঠী ছিল। এই দুটো গোষ্ঠীর মধ্যে অভিজাত গোষ্ঠীটা ছিল সব থেকে বেশি শক্তিশালী। অর্থাৎ এই যে অভিজাত শ্রেণী, এরা সমাজের সমস্ত যে ক্ষমতা তারা ভোগ করত, ভালো ভালো সমস্ত জায়গাতে, অর্থাৎ রাজার যে আশেপাশে এই সমস্ত যে শ্রেণী তারাই থাকতো। অর্থাৎ সুযোগ বা সুবিধাভোগী শ্রেণীর মধ্যে বলতে পারো যে অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণীর মধ্যে অন্যতম। তাহলে তারা উপাধি ধারণ করেছিল কি? সিনেট উপাধি ধারণ করেছিল। তাহলে অভিজাত শ্রেণী হচ্ছে সমাজের সব থেকে উপরে। অভিজাত শ্রেণী ছিল সমাজের সব থেকে উপরে এবং তার নিচে ছিল এই যে কিউরিয়ালস। ঠিক আছে, যে কিউরিয়ালস যে শ্রেণী তারা ছিল তার নিচে। তাহলে কিউরিয়ালস তাহলে কারা ছিল? এরা দেখো যে অভিজাতদের মতো যে রাজার যে আশেপাশে বা রাজার যে উচ্চ পদগুলো তারা গ্রহণ করতো সেরকম নয়, কিন্তু যে বিশেষ কিছু ক্ষমতা এই কিউরিয়ালস যে শ্রেণী তাদের হাতে ছিল। তারা রাজার যে সাম্রাজ্যের মধ্যে তারা বসবাস করত, অর্থাৎ রাজসীমার মধ্যে তাদের বসবাস ছিল। এবং এই কিউরিয়ালস শ্রেণী তারা তাদের একটা মান্থলি বেতন পেত না, মাসিক একটা বেতন পেত না ঠিকই, কিন্তু তারা তার সত্ত্বেও অনেক সুবিধা ভোগ করত এবং অনেক রকম ভাবে তারা পয়সা উপার্জন করত। সেই সাধারণ যে জনগণ তাদের কাছ থেকেও এই কিউরিয়ালস যে শ্রেণী অনেক রকম ভাবে তারা টাকা ইনকাম করত। অর্থাৎ যে কিউরিয়ালস যে শ্রেণী যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী হিসাবে সমাজের আছে, তারা এটা বলতে পারি কি যে তারা একেবারে ডাইরেক্ট যে রাজার কাছাকাছি না থাকলেও তারা রাজসীমার মধ্যেই ছিল এবং তাদের অতিরিক্ত বেতন পেত না, তারা কোনো প্রকার বেতন পেত না, কিন্তু তাদের উপরে ইনকাম ছিল এবং তাদের যে পদটা সে পদটা ছিল কি বংশানুক্রম বা উত্তরাধিকারী সূত্রেই তারা পেত। অর্থাৎ সেক্ষেত্রে কোনো কিছু সমস্যা ছিল না। এবং এই দুটো শ্রেণী বাদে আর একটা ছিল সাধারণ জনগণ। অর্থাৎ বাকি যারা ছিল তারা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে পড়ছে। আর এই সাধারণ যে জনগণ বা সাধারণ যে মানুষ তাদেরকে বলা হতো জেন্টস, অর্থাৎ সাধারণ যে জনগণ। এবং সাধারণ জনগণ বলতে আমরা বলতে পারি কি যে এই দুটো শ্রেণী বাদে বাকি যারা আছে, যে কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ভবগুরু থেকে শুরু করে সমস্ত কিছু এই সম্প্রদায়ের মধ্যেই বা এই শ্রেণীর মধ্যেই তারা পড়ছে। অতএব এই যে সাধারণ জনগণের মধ্যেই যে ক্ষুদ্র যে কৃষক, সে ক্ষুদ্র কৃষক তারা থাকতো। যে এদের মধ্যে দেখো যে সাধারণ জনগণের মধ্যে আবার দাস বলতে যারা হচ্ছে জমিদারদের বাড়িতে বা বড় লোকদের বাড়িতে যারা কাজ করত, যাদের অতিরিক্ত পয়সা ছিল তাদের বাড়িতে যারা কাজ করত তাদেরকে বলা হতো দাস বা অভিজাত বা কিউরিয়াস। এদের বাড়িতে এরা কাজ করত। যে সাধারণ যে জনগণ তাদের মধ্যে একটা শ্রেণী, একটা ভাগ যারা হচ্ছে দাস নামে পরিচিত ছিল, তারা হচ্ছে যে উচ্চ যে অভিজাত বা কিউরিয়ালস এদের
বাড়িতে তারা কাজ করত। এবং সাধারণ জনগণের মধ্যে আরেকটা শ্রেণী যারা হচ্ছে যারা ক্ষুদ্র কৃষক। ক্ষুদ্র কৃষক বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যারা সামান্য একটু কর, সামান্য কিছু কর, সে করের বিনিময়ে তারা জমি চাষ করত। তাদের কিছু জমি ছিল এবং সেটা করের বিনিময়ে সে জমি চাষ করত। বিশাল কিছু জমি ছিল না, অল্প জমি ছিল, কিন্তু তারা নিজেই চাষ করত। দাস হিসাবে তারা কাজ করত না। আর জনগণের বেশিরভাগই ছিল কি দাস। তাহলে দেখো যে এই যে দাস যে প্রথা, যে রোমান সাম্রাজ্যের উল্লেখযোগ্য একটা পয়েন্ট বলতে পারো, যে দাস প্রথা যে রোমান সাম্রাজ্যের পতনের উল্লেখযোগ্য কারণ হিসাবে দেখিয়েছে। মানে দাসদের সংখ্যা এত পরিমাণে দিনের দিন বাড়ছিল কি যে শেষ পর্যন্ত এই দাসরাই বিদ্রোহী হয়ে উঠেছিল, যে অভিজাত এবং কিউরিয়ালস এদের বিরুদ্ধে। অর্থাৎ দেখো যে জনগণ, তাহলে সাধারণ জনগণের আমরা দুটো ভাগে ওটাকে ভাগ করলাম, এক হচ্ছে দাস এবং আরেকটা হচ্ছে ক্ষুদ্র যে কৃষক। অর্থাৎ তাহলে এই ক্ষুদ্র কৃষক যেখানে থাকতো বা এরাকে আবার স্বাধীন কৃষকও বলা হয়, এবং তাদের যেখানে থাকতো সেটাকে বলা কলোনি। অর্থাৎ স্বাধীন কৃষকরা যেখানে থাকতো সেটাকে বলা হতো কলোনি। তাহলে দেখো যে এই যে সামাজিক কারণ, তার মধ্যে যে তিনটা শ্রেণীর কথা বললাম, যে অভিজাত, কিউরিয়াস, সাধারণ জনগণ, এই তিনটা যে ভাগ, এই যে বিভেদই একদিন রোমান সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ এই যে সাধারণ যে জনগণ যারা হচ্ছে বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিল। আমি যেটা বললাম, সাধারণ জনগণের মধ্যে একটা ভাগ, অধিকাংশ যে 70%ই দাস ছিল। দাসরাই একদিন সম্রাটের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই যে সামাজিক কারণটা, এই সামাজিক কারণটা রোমান সাম্রাজ্যের পতনের উল্লেখযোগ্য কারণ হিসাবে দেখানো যেতে পারে। এর পরের কারণ কি আছে দেখো। দেখো, সামরিক কারণ। একটা সাম্রাজ্য যখন বিস্তারের ক্ষেত্রে সামরিক শক্তি যেমন খুবই গুরুত্বপূর্ণ, আর এই সামরিক শক্তি যখন দুর্বল হয়ে যায় তখন সেটা পতনের কারণ হিসাবেও দেখানো হয়। অর্থাৎ রোমান সাম্রাজ্যের যে সামরিক শক্তি সেটা দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলটা কিভাবে হয়ে পড়েছিল? তো দেখো যে এই যে রোমান সাম্রাজ্যের যে সামরিক অর্থাৎ সেনাবাহিনী, সেটা তিনটি ভাগে বিভক্ত ছিল। কয়টি? তিনটি। একটা সাম্রাজ্য যেটা হচ্ছে 2000 বছর টিকে ছিল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তার যে সেনাবাহিনী একটা শক্তিশালী সেনাবাহিনী ছিল, এটা নির্দ্বিধায় বলতে পারি, তাই তো? তাহলে দেখো, তাহলে তার যে সেনাবাহিনীর যে পরিকাঠামো একটা ভালো ছিল, এইটুকু আমরা বলতে পারি। তাহলে পরিকাঠামো অনুসারে যে প্রথমে 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে সীমান্ত বাহিনী। 2 নম্বরে ছিল প্রাদেশিক বাহিনী, আর 3 নম্বরে ছিল কেন্দ্রীয় বাহিনী। এই সুন্দর একটা সেনাবাহিনীর পরিকাঠামো একটা বিশাল সাম্রাজ্য সৃষ্টির জন্য প্রধান শক্তি ছিল। তাহলে দেখো যে সীমান্ত বাহিনী, প্রাদেশিক বাহিনী এবং কেন্দ্র বাহিনী, তাহলে ভাগ আমাদেরও যেমন ইন্ডিয়ান যে ফোর্স তার অনেক ভাগ আছে। বিএসএফ দেখতে পাই, সিআইএসএফ দেখতে পাই, তারপরে হচ্ছে পুলিশ দেখতে পাই রাজ্যের ক্ষেত্রে, আরপিএফ দেখতে পাই। তাহলে এই ধরনের যে ভাগ রয়েছে সেই রকমই দেখো যে রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে সীমান্ত বাহিনী, প্রাদেশিক বাহিনী এবং কেন্দ্র বাহিনী এই তিনটি ভাগে বিভক্ত ছিল। তাহলে দেখো তার মধ্যে যে কেন্দ্র বাহিনী এটাকে বলা হতো প্রেটোরিয়ান গার্ড। অর্থাৎ দেখো যে কোনো রাজ্য দখলের জন্য প্রথমে বা কোনো একটা রাজ্য দখল করতে হবে, তার জন্য প্রথমে পাঠানো হতো কাকে? এই সীমান্ত বাহিনী, একে পাঠানো হতো। সীমান্ত বাহিনীকে প্রথমে বলতো কি যে যাও তুমি আগে যুদ্ধ করো। অর্থাৎ সীমান্ত বাহিনী যদি অসফল হতো বা ব্যর্থ হতো তখন পাঠানো হতো প্রাদেশিক বাহিনী, একে পাঠানো হতো, প্রাদেশিক বাহিনীকে পাঠানো হতো। এবার হচ্ছে দেখো সব থেকে যে শক্তিশালী সেটা হচ্ছে কেন্দ্র বাহিনী, যে তাকে বলা হতো প্রেটোরিয়ান গার্ড, তাকে পাঠানো হতো। তাহলে দেখো যে এই যে কেন্দ্রীয় বাহিনী একে পাঠানো হতো, এরা যদি ব্যর্থ হতো, আমাদের দেখতে পাও কি যে যখন কোন একটা ঝামেলা লাগে তখন আগে রাজ্য পুলিশ দেখে, রাজ্য পুলিশ যখন না পারে তখন সেন্ট্রাল ফোর্স নামানো হয়। ঠিক তেমনই কি যে এই দুটো বাহিনী যখন ব্যর্থ হতো তখন ওই যে প্রেটোরিয়ান যে গার্ড বা কেন্দ্রীয় বাহিনী তাকে নামানো হতো এবং তারা সেই রাজ্যটাকে বা সেই অঞ্চলটাকে তারা দখল করতো বা সেখানকার ঝামেলা তারা মেটাতো বা সমস্যার সমাধান করতো। তাহলে দেখো এই ছিল যে রোমান সাম্রাজ্যের একটা ভালো একটা সুষ্ঠু একটা
যে বাহিনী, সেনাবাহিনী, এই সেনাবাহিনী দ্বারাই রোমান সাম্রাজ্য পুরো যে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এই ধরনের এই সমস্ত মহাদেশ সে তাদের যে আধিপত্য বিস্তার এই বাহিনীর মাধ্যমে করেছিল। তাহলে দেখো তোমাদের মনে এখন কোশ্চেন জাগতে পারে এদের নিয়োগ কিভাবে হতো। এদের দেখো এদের যে নিয়োগ বেশিরভাগ থাকতো কি রোমান প্লাস ইটালি, রোমান প্লাস হচ্ছে ইটালি, এখানকার যে ব্যক্তিদেরকে নিয়ে এই বাহিনী গড়ে তোলা। তাহলে দেখো যে রোমান এবং ইটালিকে নিয়ে কিন্তু এই বাহিনী গড়ে তোলা হতো। কিন্তু রোমান সাম্রাজ্য যখন দিনের দিন যখন বড় সাম্রাজ্যে পরিণত হচ্ছে এবং তার যখন সাম্রাজ্য বিস্তারের লালসা যখন বেড়েই চলছে কি যে আরো আমরা সাম্রাজ্য বাড়াবো, আরো রাজ্য দখল করব, দেশ দখল করব, তাদের মধ্যে যে এই যে উচ্চাকাঙ্ক্ষা, তখন কি করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাহলে সেনাবাহিনী বাড়াতে হবে, সংখ্যা বাড়াতে হবে, তাই তো। এবেকার সেই সংখ্যা বাড়াতে গিয়ে যে ভুলটা করেছিল যে তখন বা রোমান সাম্রাজ্যে যে বর্বর জাতিগুলো বসবাস শুরু করেছিল, সেই বর্বর জাতিগুলোর মধ্যে থেকে নিয়োগ শুরু করে দিল। এটাই হচ্ছে রোমান সাম্রাজ্যের সম্রাটদের বিশাল একটা ভুল হয়ে গেছিল, যে বর্বর জাতিগুলো যারা কখনোই রোমান সাম্রাজ্যের ভালো চায়নি, রোমান সম্রাটদের ভালো চায়নি, যারা সব সময় ভাবতো কি যে রোমান সম্রাটকে হত্যা করবে, রোমান সাম্রাজ্যে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে রোমে, তাদের মধ্যে থেকে এই বর্বর জাতিদের মধ্যে থেকে যখন সংখ্যাটাই যখন আসল মনে করলো কি যে আমাদের সৈন্য সংখ্যা বাড়াতে হবে, তখন এই বর্বর জাতিদের কাছ থেকে বর্বর জাতিদেরকে এই সেনাবাহিনীতে নিয়োগ করতে থাকলো। তাহলে কি হলো, যখন তাদেরকে যখন সেনাবাহিনীতে নিয়োগ করলো তখন তো তারা তো তাদের আসল চেহারা দেখাতে থাকলো, তারাই তখন যে রাজার বিরোধিতা করতে থাকলো। তৃতীয় এবং চতুর্থ শতকে দেখা যাচ্ছে কি যে তারাই হচ্ছে এই যে রাজাকে মারার ক্ষেত্রে, হত্যা করার ক্ষেত্রে তারাই হচ্ছে মেন ভূমিকা গ্রহণ করছে, যেটা হচ্ছে 235 খ্রিস্টাব্দ থেকে 284 যে খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 26 জন রাজার মধ্যে 15 জন রাজাকে যে হত্যা করা হয়েছিল, তার পিছনে যে এই যে বর্বর জাতির যে সেনাবাহিনীতে যারা ঢুকেছিল তাদের বিশাল একটা অবদান ছিল, এবং তাদের উৎসাহে এবং তাদের প্ররোচনায় এই রাজাকে যে হত্যার মতন যে কাজটা করতে সাহস পেয়েছিল। তাহলে দেখো যে একটা সময় তৃতীয় এবং চতুর্থ শতকে কি হয়েছিল যে রোমান এবং ইটালি এদের সংখ্যা থেকে এই বর্বর জাতি তাদের সংখ্যা বেড়ে গিয়েছিল। তাহলে দেখো যে যখন একটা সময় যখন রোমান এবং ইটালি এদের মধ্যে থেকেই যে ব্যক্তিদেরকে নিয়ে যখন একটা ভালো সেনাবাহিনী গঠন করা হচ্ছিল, সেই জায়গাতে যখন বর্বরদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তাহলে তো সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবেই। অর্থাৎ যেটা হয়েছিল যে সামরিক ক্ষেত্রে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল, এক চক্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। সব সময় তাদের মনে জেগেছিল কি যে রাজাকে সিংহাসন থেকে হটাতে হবে, এই ধরনের মনোভাব তাদের মধ্যে। দেশপ্রেম কখনোই জাগরিত হয়নি বা দেশকে তারা মন থেকে কখনোই ভালোবাসেনি। সেই কারণে যে বর্বরদের যখন সেনাবাহিনীতে তাদের সংখ্যা যখন বৃদ্ধি পেতে থাকলো, তখনই যে সামরিক দিক থেকে রোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকলো। অর্থাৎ যে একজন সৎ দেশপ্রেমিক যে সিপাহী সেনা তৈরি করতে ব্যর্থ হয়েছিল রোমান সাম্রাজ্য। অর্থাৎ সামরিক কারণ হিসাবে যে সামরিক দুর্বলতা যে রোমান সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণ হিসাবে দাঁড়াচ্ছে। অর্থাৎ রোমান সাম্রাজ্যের যে পতন ঘটেছিল তার জন্য এই যে ভুল রোমান সম্রাটদের বর্বর জাতিদের সামরিক বাহিনীতে যে যোগদান করার যে ভুলটা, সেটা পরবর্তীতে তাদেরকে ভয়ানক বিপদ ডেকে এনেছিল। এবার তাহলে কি কারণ আছে দেখবো, অর্থনৈতিক কারণ। তাহলে একটা দেশ চালানোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুদ্রা। অর্থাৎ এই মুদ্রা হচ্ছে একটা দেশ পরিচালনার জন্য সবকিছুর মূলে হচ্ছে টাকা প্রয়োজন। অর্থাৎ যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো যতটা শক্তিশালী হবে সেই দেশ ততটাই আগে। তাহলে দেখো, তাহলে কি বলবো কি রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো ভালো ছিল না, সেটা নয়। রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো খুব সুন্দর ছিল বলেই তো 2000 সাল অর্থাৎ 2000 বছর তারা রাজত্ব করতে পেরেছিল। কিন্তু একটা সময় যে রোমান যে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ রোমান যে অর্থনীতি যে দুর্বলতা, এই দুর্বলতাই রোমান সাম্রাজ্যের পতনের উল্লেখযোগ্য কারণ। বিশেষ করে আলেকজান্ডার সেভারাসের যে মৃত্যু,
এই মৃত্যুর পরেই যে রোমান যে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ যে এই আলেকজান্ডার সেভারাসের মৃত্যুর পর শিল্প বাণিজ্যে অর্থাৎ শিল্পর ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে এক ধস নামে, অর্থাৎ এরপরে আর কোনোভাবেই মাথা চাড়াতে উঠতে পারেনি রোমান যে অর্থনীতি, আর মাথা চাড়াতে উঠতে পারেনি আলেকজান্ডার সেভারাসের মৃত্যুর পর। অর্থাৎ শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যেমন ধস নামে, তেমনই হচ্ছে দেখো যে মুদ্রা অর্থাৎ মুদ্রার অবক্ষয়, এই সময় মুদ্রার অবক্ষয় ঘটেছিল। অর্থাৎ অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়ে না, তখন এই যে মুদ্রার ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে। আমরা দেখতে পেয়েছি গুপ্ত যুগের যে মুদ্রার ক্ষেত্রে, বা আমরা তুগলক সাম্রাজ্যের যে মুদ্রার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ বিন তুগলক মুদ্রা বারবার যে ব্রোঞ্জ মুদ্রা, তাম্র মুদ্রা, তারপর স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা এবং ব্রোঞ্জ মুদ্রা, এই যে পরিবর্তন, অর্থাৎ অর্থনীতি যখন দুর্বল থাকবে তখনই সে পরিবর্তনগুলো ঘটে। তো বলছে যে মুদ্রার অবক্ষয়, তো রোমান সাম্রাজ্যে মুদ্রার অবক্ষয় ঘটেছিল। অর্থাৎ অর্থনীতি যখন দুর্বল, কোষাগার যখন প্রায় শূন্য, তখন কি করেছিল যে রোমান সম্রাটরা এই মুদ্রাতে, স্বর্ণ মুদ্রাতে তারা কি করেছিল, খাদ মিশানো শুরু করেছিল। খাদ মানে হচ্ছে যে অরিজিনাল সোনা বাদ দিয়ে ডুপ্লিকেট সোনা মিশানো, যেটাকে আমরা খাদ বলে থাকি। যদি কারো স্বর্ণের দোকান থাকে তাহলে বুঝতে পারবে যে খাদ কথাটার অর্থটা কি। মানে এখানে অরিজিনাল সোনার সাথে যে ডুপ্লিকেট সোনা মিশানো, সেটাকে বলছে খাদ। অতএব যখন এবার সেটাকে কি করা যায়, ফ্রেশ সোনা যখন বের করা হবে তখন সেখান থেকে বাদ হয়ে যায়। তাহলে প্রত্যেকে যে স্বর্ণের যে দোকান যাদের আছে দেখবে যে অনেকে যে খাদ মেশানোর চেষ্টা করে, যদিও এখন আর সে খাদ মেশানো সোনা আর চলে না। তো সেই রকমই দেখো যে মুদ্রার অবক্ষয় ঘটেছিল, যে মুদ্রাতে যে খাদ মিশাতে গিয়ে রোমান সাম্রাজ্যের যে মুদ্রার অবক্ষয় ঘটেছিল। এবং এই যে অর্থনীতির ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছিল আরেকটা হচ্ছে ভূমিদাস প্রথা। আমি আগের আলোচনাতে আমি বললাম যে সামাজিক কারণের ক্ষেত্রে, তো ভূমিদাস প্রথার যে প্রসার, অর্থাৎ ভূমিদাস প্রথার যখন বিস্তার যখন ঘটছিল, তখন সেক্ষেত্রে অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছিল। সেটা ফেলাটা স্বাভাবিক, তার কারণ সবাই যদি দাসত্ব বৃত্তি যখন গ্রহণ করবে, তাহলে কৃষিকাজ কারা করবে, বা কারা ফ্যাক্টরিতে কাজ করবে, শ্রমিক হিসাবে কারা কাজ করবে ফ্যাক্টরিতে, সব যদি ওই দাস বৃত্তি যদি গ্রহণ করবে। অর্থাৎ দাস প্রথার এতটাই বিস্তার ঘটেছিল যে কৃষিকাজ বন্ধ হয়ে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য শিল্প সবকিছু বন্ধ হতে বসেছিল। এক্ষেত্রে বলা যেতে পারে যে দাস প্রথার যে বিস্তার যে অর্থনৈতিক ক্ষেত্রে যে ধস নামার ক্ষেত্রে উল্লেখযোগ্য। এবং তাছাড়া দেখো যে সামন্ততান্ত্রিক যে সমাজ কাঠামো এই সময়তে গড়ে উঠেছিল, মানে সামন্ততন্ত্র, মানে সামন্ত প্রভুরা এই সময় জাগরিত হয়েছিল। সামন্ত প্রভু সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, সামন্ত মানে বিশাল বিশাল যে জমির যে মালিক প্রভু, অর্থাৎ সেই সামন্ত শ্রেণীর যে উদ্ভব ঘটেছিল। তাহলে দেখো যে রাজার যখন দুর্বল হবে, তার ক্ষমতা যখন দুর্বল হবে, তখন এই ধরনের শ্রেণীগুলো তার মাথাচাড়া দিয়ে উঠে। সেগুলো আমরা আগের যে ক্লাসে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে ইউরোপের ইতিহাসে আমরা ক্লাস 9-এও আমরা পড়েছি, যে রুশ বিপ্লবের সময় আমরা দেখেছি সামন্ত প্রভুদের সম্পর্কে আমরা পড়েছি। তাহলে দেখো যে এই রাজাদের দুর্বলতার সুযোগই তো এই সামন্ত প্রভুদের যে উত্থান সেটা ঘটেছিল। আর সামন্ত প্রভুদের উত্থান মানে বুঝতে পারছো যে অর্থনৈতিক দিক থেকে যে রাজারা যে জিনিসগুলো কৃষকদের কাছ থেকে যে করটা আদায় করতো, সেই করটা তারা পাচ্ছে না, সামন্ত প্রভু সেটা নিয়ে নিচ্ছে, যেহেতু তারা জমির মালিক হয়ে গেছে। অর্থাৎ দেখো যে রাজার যে ইনকাম, সোর্স অফ ইনকাম এখানে কমে যাচ্ছে। তাহলে দেখো এই সমস্ত কিছু কারণগুলো ছিল যে অর্থনৈতিক যে অবনতির দিক থেকে। আর তাছাড়া দেখো যে রাজার যে এছাড়াও যে অর্থনৈতিক যে উৎসগুলো ছিল, মানে যার মাধ্যমে রাজা কিছু অর্থ উপার্জন করত বা ট্যাক্স নিত, সেক্ষেত্রে তখন রাজা বা সম্রাট তারা বেশি পরিমাণে কর ধার্য করতে থাকলো, মানে যেটা সুযোগ আছে, যেটা আমাদের আওতায় আছে। তাহলে দেখো যে শুধুমাত্র যে কৃষকদের ওপর বা যারা দাস আছে তাদের ওপর, সাধারণ কৃষকদের ওপর যে চাপ প্রয়োগ করে তো কর আদায় করলে তো হবে না, সেটা তোমাদের সামন্ত প্রভুদের কাছ থেকে নিতে হবে, বা সমাজের যারা উঁচু শ্রেণীতে আছে তাদের কাছ থেকে কর বেশি পরিমাণে নিতে হবে, তাহলে ঠিক হবে। কিন্তু যে ছোটখাটো যে বিষয়গুলো, সেগুলোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রাখছে রাজা, এবং সেক্ষেত্রে কর প্রচুর পরিমাণে ধার্য করছে। সেক্ষেত্রে কি হচ্ছে যে সাধারণ যে জনগণ তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে, তারা কর দিতে পারছে না, এবং কি করবে তারা, তো তারপরে তো বিদ্রোহের পথ তো বেছে নিবেই, তাই তো। সেই কারণে আমরা ফরাসি বিপ্লব যখন ক্লাস 9 আমরা পড়েছিলাম, ফরাসি রেভলিউশনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছিলাম অর্থনৈতিক কারণ হিসাবে যে সাধারণ জনগণ জেগে উঠেছিল। অর্থাৎ যে অর্থনৈতিক যে পরিকাঠামো যে বৃদ্ধির ক্ষেত্রে এই সময় যে রোমান সম্রাটরা
কোনো প্রকার যে ব্যবস্থা গ্রহণ করেনি, তারা শুধুমাত্র সাম্রাজ্যবাদী লালসায় সব মেতে উঠেছিল, অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তারা আগ্রাসী ভূমিকা গ্রহণ করেছিল। যে শিল্প, বাণিজ্য, কৃষি এই সমস্ত ক্ষেত্রে যে উন্নত করার জন্য, বৈদেশিক বাণিজ্য উন্নত করার জন্য এই সমস্ত ক্ষেত্রে তারা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। অর্থাৎ পুরনো জামানার যে শিল্প বাণিজ্য যে চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। এই কারণেই তো অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক যে ধসটা নেমে গিয়েছিল। অর্থাৎ পতনের অন্যতম কারণ হিসাবে যে অর্থনৈতিক কারণকেই বলা যেতে পারে। অর্থনৈতিক কারণ, কোনো দেশের যখনই যে অর্থনৈতিক ধস যখন নেমে যাবে তখনই সেই দেশ ধ্বংসের দিকে এগোবে। অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে অর্থনৈতিক কারণকে অবশ্যই দায়ী করা যায়। এর পরবর্তীতে কি কারণ আছে দেখো। এরপরে আছে, এটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিকাশ। সাম্রাজ্যবাদের বিকাশ পতনের কারণ হিসাবে আমরা যে সাম্রাজ্যবাদের যে বিকাশ সেটাকে দায়ী করতে পারি। তার কারণ আমরা আগের যে আলোচনায় যে ধর্মীয় কারণ হিসাবে দেখলাম যে রোমান সভ্যতার যে মানুষ, তারা যে প্রত্যেকে যে যুদ্ধ প্রিয় ছিল বা যুদ্ধকে ভালোবাসতো, যুদ্ধ, রাজ্য জয়, দেশ জয়, এগুলোর প্রতি যে তাদের যে মনোভাব ছিল, এগুলোর প্রতি তাদের যে ভালোবাসা ছিল তাই নয়। অর্থাৎ যে খ্রিস্টান ধর্মের মাধ্যমে রোমান সমাজে যে শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই, ভালোবাসা চাই, যে সৌভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল, এই ধরনের যে ভাবনা, অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রতি যে জনসাধারণের যে আনুগত্য, সেই আনুগত্যতে যে সাম্রাজ্যবাদের যে বিকাশ এটা চায়নি জনগণ। অর্থাৎ যে সাম্রাজ্য, যে দেশে বিদেশে যে আমাদের দেশের যে গৌরব ছড়িয়ে পড়ুক, সীমানা বেড়ে যাক, এই ধরনের যে বিকাশ চায়নি সাধারণ জনগণ। অর্থাৎ আর কারা চেয়েছিল রোমান সম্রাটরা। রোমান সম্রাটরা চেয়েছিল ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আরো পারলে আরো মহাদেশে আমাদের যে বিজয় পতাকা উড়বে, এটা কিন্তু তারা চেয়েছিল। অর্থাৎ আমাদের সাম্রাজ্য আরো বিস্তার ঘটুক, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। তাহলে দেখো যে রাজাদের এই সাম্রাজ্যবাদী যে চিন্তা ভাবনা বা সাম্রাজ্যবাদ যে বিকাশের যে চিন্তা ভাবনা, এই ভাবনার ফলে এই রোমান সাম্রাজ্যের পতনটা ডেকে এনেছিল। তার কারণ এই যে যত বড় সাম্রাজ্য তৈরি করতে হয় তার জন্য তো প্রচুর পরিমাণে সৈন্যবাহিনী দরকার, সেই সৈন্যবাহিনীর জন্য ভরণ পোষণ দরকার। আর এই সৈন্যবাহিনীতে সৈন্য প্রয়োজনের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে তারা বর্বর জাতিদেরকে সেখানে নিয়োগ করলো। তাহলে এইভাবে দেখো যে নিয়োগ করতে গিয়ে, সাম্রাজ্যবাদের যে বিকাশ ঘটাতে গিয়ে রোমান সম্রাটরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছিল। অর্থাৎ রোমান সভ্যতার যে পতন তারা নিজেরাই ডেকে এনেছিল। এর পরবর্তীতে কি কারণ আছে দেখবো। রোমান সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে আমরা বৈদেশিক কারণকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই বৈদেশিক আক্রমণ ছিল রোমান সাম্রাজ্য পতনের প্রত্যক্ষ কারণ। তার কারণ এত পরিমাণে রোমান সাম্রাজ্য আক্রান্ত হয়েছিল বৈদেশিক বিভিন্ন বর্বর জাতিদের দ্বারা, তা বলা অতুলনীয়। অর্থাৎ অনেক জাতি যারা হচ্ছে এই রোমান সাম্রাজ্যকে আক্রমণ করেছিল। এই জাতিগুলোর মধ্যে আমরা দেখতে পাবো সিথিনিয়া, তারপরে তোমার হচ্ছে তাতার, হুন, আরব, তারপরে হচ্ছে মঙ্গল, এই ধরনের যে জাতি যারা বর্বর জাতি রোম যে সাম্রাজ্য সেটাকে আক্রমণ করেছিল। তার এদের মধ্যে যে এশিয়ান মালভূমি এবং কাস্পিয়ান সাগর, এশিয়ান যে মালভূমি এবং কাস্পিয়ান যে সাগর, এখান থেকে যারা আক্রমণ করেছিল তাদের মধ্যে হচ্ছে আরবি, হুন, এই সমস্ত যে জাতিগুলো যারা হচ্ছে যে এশিয়ান মালভূমি এবং কাস্পিয়ান যে সাগর, যে সেখান হয়ে তারা যে রোম সাম্রাজ্য তারা আক্রমণ করেছিল, এই সমস্ত জাতিগুলো। তাহলে দেখো যে এরা হচ্ছে যেমন একটা সাইড, মানে এশিয়ান যে মালভূমি এবং কাস্পিয়ান যে সাগর হয়ে আক্রমণ করেছিল। তাহলে রোমান সাম্রাজ্য শুধু এক সাইড থেকে যে আক্রমণ হয়েছিল সেটা নয়। অর্থাৎ যে তারা যেমন একদিকে যেমন ধরো যে এশিয়ান মালভূমি এবং কাস্পিয়ান যে সাগর, এবং অন্যদিকে যে উত্তর পশ্চিম দিক থেকে কোন জাতি? জার্মান জাতি, অর্থাৎ জার্মান যে বর্বর জাতি তারা আক্রমণ করেছিল। তাহলে জার্মান যে বর্বর জাতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গথ, ফ্র্যাঙ্ক, ডানভাল, এই সমস্ত যে জাতিগুলো তারা হচ্ছে যে উত্তর পশ্চিম যে জার্মান
যে বর্বর জাতি তারা উত্তর পশ্চিম দিক থেকে তারা আক্রমণ করেছে। তাহলে একদিকে হচ্ছে এশিয়ান মালভূমি এবং কাস্পিয়ান সাগর, এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিম দিক থেকে যাদের মধ্যে আরেকটা জাতি ছিল যেটা হচ্ছে কেল্টরা, কেল্ট জাতি তারা আক্রমণ করেছিল। তাহলে দেখো এই কেল্ট বা কেন্ট এটাকে আবার বলা হতো গল, এদেরকে আবার গলও বলা হতো। আর এই গল যা বর্তমানে নাম হচ্ছে ফ্রান্স, গলের বর্তমান নাম হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্স। তাহলে দেখো যে এই যে কেন্ট এই জাতি এরা কিন্তু আক্রমণ করেছিল। কেন্ট, তারপর গথ, ফ্র্যাঙ্ক, এরা হচ্ছে জার্মান উপজাতি যারা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করেছিল। আর হুনরা তারা হচ্ছে এশিয়ান মালভূমি কাস্পিয়ান যে সাগর সেখান থেকে তারা আক্রমণ করেছিল। তাহলে চতুর্দিক থেকে আক্রান্ত হয়েছিল রোমান যে সাম্রাজ্য, সেটা চতুর্দিক থেকে আক্রান্ত হয়েছিল। এবার দেখো যে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত করেছিল তারা হচ্ছে গথ। এই যে গথ এরা হচ্ছে বেশি পরিমাণে ক্ষতি করেছিল, অর্থাৎ তারা বারবার আক্রমণ করেছিল। এই গথদের আক্রমণ তারা মানে সাম্রাজ্যের মধ্যে থেকে তারা এমন আক্রমণ শুরু করেছিল যে রোমান সাম্রাজ্য একেবারে পতনের দিকে এগিয়ে গিয়েছিল। এই যে এদেরকে জার্মান যে আক্রমণ, এই জার্মান আক্রমণ বাঁচার জন্য সম্রাট হ্যাড্রিয়ান তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কি পদক্ষেপটা? তিনি বিশাল এক প্রাচীর তৈরি করেছিলেন। যে জার্মান যে আক্রমণ, জার্মান উপজাতির যে আক্রমণ, সেই জার্মান উপজাতির আক্রমণকে বাঁচানোর জন্য বিশাল তিনি এক প্রাচীর তৈরি করেছিলেন। অর্থাৎ এইরকম এক প্রাচীর তিনি করেছিলেন এবং সে জার্মান যে উপজাতি তাদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তবুও রক্ষা করতে পারেননি হ্যাড্রিয়ান। অর্থাৎ হ্যাড্রিয়ান যে প্রাচীর তৈরি করেছিলেন তাদেরকে বাঁচার জন্য, তবুও সেই সাম্রাজ্যকে তিনি বাঁচাতে পারেনি। অর্থাৎ সেই হ্যাড্রিয়ানই এই গথ উপজাতি তাদের হাতেই তার হত্যা করা হয়েছিল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে দেখো যে বৈদেশিক আক্রমণ, এই বৈদেশিক আক্রমণ কোনো একটা সময়ও থেমে থাকেনি। অতএব এত বর্বর জাতি যেটা হচ্ছে একদিকে হচ্ছে এশিয়ান মালভূমি এবং কাস্পিয়ান যে সাগর ওদিক থেকে আসছে, এবং একদিক থেকে আবার উত্তর পশ্চিম থেকে জার্মান উপজাতি তারা আসছে। তাহলে যে এই জার্মান উপজাতিদের হাতেই শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের যে পতন সেটা শেষ হয়েছিল। অর্থাৎ পতন হয়েছিল এই জার্মান বর্বর যে জাতি তার হাতেই। যেমন ওডিয়াকার যে জার্মান যে কমান্ডার, তার হাতে লাস্ট যে পতন সেটা হয়েছিল, সেটা আমরা পরবর্তীতে আমরা জানবো। ওডিয়াকারের দ্বারাই কিন্তু যে রোমুলাস অগাস্টুলাস তার মৃত্যু ঘটেছিল, এবং 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের একেবারে ফাইনালি পতন ঘটেছিল। তো দেখো যে আমরা বলতেই পারি নির্দ্বিধায় কি যে বৈদেশিক আক্রমণ রোমান সাম্রাজ্যের যে পতনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। অর্থাৎ বৈদেশিক আক্রমণকে বাদ দিয়ে আমরা রোমান সাম্রাজ্যের পতনের কারণ সেটা ব্যাখ্যা করতেই পারি না। অর্থাৎ বৈদেশিক আক্রমণকে সেই কারণে প্রত্যক্ষ কারণ হিসাবে রাখা হয়েছে। এর পরবর্তীতে কি কারণ আছে দেখবো, রোগের প্রকোপ। অর্থাৎ বুঝতে পারছো এখানে কি বলতে চেয়েছে, আর এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ যেখানে বোঝা যাচ্ছে কি যে এখানে মহামারী এবং বিশেষ যে রোগ, সেই রোগের কথা এখানে বলা হচ্ছে। তো দেখো এবার হচ্ছে দেখো রোগের মানে এখানে বুঝতে পারছো এখানে রোগ মানে হচ্ছে বিশেষ কিছু অসুখের কথা বলা হচ্ছে। তো রোমান সাম্রাজ্যে এই ছবিটার দিকে তাকালে বুঝতে পারছো যেখানে অসহায় কিছু মানুষের কথা এখানে ছবিতে মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। অসহায় মানুষের দেখো যে তারা হচ্ছে কেউ অনেক রকম ভাবে পড়ে রয়েছে, মানে হচ্ছে তাদের কিছু অসুখ করেছে। অর্থাৎ এই রোমান সাম্রাজ্যের যে পতনের কারণ হিসাবে বিশেষ রোগ যে ছিল এই সময়, যেটা শেষ পর্যন্ত সেই রোগের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল এই রোমান সম্রাটরা। সেই রোগগুলো কি কি? সেই রোগগুলো হচ্ছে ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়া এখন বর্তমানে ম্যালেরিয়া নামটা শুনলে তোমাদের মনে একটু হাসি পাবে কি যে ম্যালেরিয়াতে এত লোক মারা যেত, কি যে একটা যে সাম্রাজ্য প্রায় 2000 বছর রাজত্ব করেছিল সেই সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে রোগের প্রকোপকে দেখানো হচ্ছে। সে ম্যালেরিয়া তো আমাদের গ্রামের এক কক ডাক্তারি সেটা তো সারিয়ে তুলছে। তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগবে, কিন্তু সেই সময় ম্যালেরিয়া সেই রকম ভাবে ওষুধ বের হয়নি,
বা ওষুধ পাওয়া যেত না বা সঠিক চিকিৎসা ম্যালেরিয়ার হতো না বলেই তো যে এই যে রোগটাতে প্রচুর পরিমাণে লোক মারা গিয়েছিল, যে রোমান সাম্রাজ্যের যে শাসনকালের সময়ে প্রচুর পরিমাণে ম্যালেরিয়াতে রোগ মারা গিয়েছিল। সেটা কোথায়? ইটালির যে নদী উপত্যকা এবং নিম্নভূমি এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। ইটালির যে নদী উপত্যকা এবং সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো যেগুলো ছিল সেগুলোতে ম্যালেরিয়া রোগটা বেশি পরিমাণে দেখা দিয়েছিল। মানে বুঝতে পারছো, ম্যালেরিয়া মানে আমরা জানি কি যে মশা কোথায় বেশি জন্ম নেয়, তাহলে ম্যালেরিয়া রোগটা কার মাধ্যমে আসে সেটা আমরা প্রত্যেকেই জানি। ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো কার মাধ্যমে আসে? মশার মাধ্যমে। তো দেখো যে নদী বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে এই যে ম্যালেরিয়া রোগের প্রকোপটা দেখা দিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ যে রোগ ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে প্লেগ রোগ। মানে প্লেগটা একটা ইঁদুর বাহিত রোগ, সেটা আমরা প্রত্যেকেই জানি। এই যে প্লেগ রোগ, এই প্লেগ রোগের মাধ্যমে যে রোমান সাম্রাজ্যে প্রচুর পরিমাণে মানুষ, লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল এবং এটাকে মহামারী, প্লেগটাকে কি মহামারী আখ্যা দেওয়া হয়েছিল। মানে বুঝতে পারছো মহামারী মানে কি? আমরা কিছুদিন কয়েক বছর আগে যে করোনা ভাইরাসটাকে সেটাকে মহামারী হিসেবে আখ্যা দিয়েছিল, তার কারণ প্রত্যেকটা দেশেই এর প্রভাব পড়েছিল। আমাদের ভারতবর্ষেও করোনার প্রভাব পড়েছিল এবং প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল। এই মানুষ যে মারা যাওয়ার যে ইতিহাস, সেটা আমরা করোনার যে ইতিহাস বা ডায়েরি খুললে আমরা দেখতে পাবো, সেটা আমাদের অজানা নয়, কিছুদিন হলো সেটা গিয়েছে। তো সেরকমই দেখো যে প্লেগের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল। দেখতে পাচ্ছ কি যে একজন মারা গেছে, আরেকজনকে কে কাকে ধরবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। অতএব একটা জায়গাতে প্লেগ যদি ধরা পড়তো তো সেই জায়গাতে আর কেউ থাকতো না, সেখান থেকে তারা পালিয়ে যেত সেই জায়গা ছেড়ে। তাহলে এই ধরনের যে পরিবেশ সৃষ্টি হতো। তাহলে এখানে দেখো যে কেউ যদি অসুখ আরোপ করেছে তো তার বাড়ির জন দেখো যে পালিয়ে যাচ্ছে, তার মানে কি সে আর থাকতে চাইছে না কি যে তার সে অসুখটা করবে। তো তাহলে এই ধরনের যে অসুখ বা রোগের প্রকোপ বলতেই পারো কি যে রোমান সাম্রাজ্যের পতনের জন্য উল্লেখযোগ্য কারণ হিসাবে এই রোগের প্রকোপ বা রোগ ম্যালেরিয়া এবং যে প্লেগ, এই প্লেগ এবং ম্যালেরিয়াকে দায়ী করতে পারো যে রোম সাম্রাজ্যের পতনের জন্য। এর পরবর্তী কারণ কি আছে দেখো, রোমান সম্রাটদের উপজাতিদের সঙ্গে সমঝোতার নীতি, বৈদেশিক আক্রমণ, বিভিন্ন উপজাতির কথা আমরা জানলাম। তাহলে এই উপজাতি আক্রমণকে বলা হচ্ছে যে প্রত্যক্ষ কারণ বৈদেশিক আক্রমণ। তাহলে দেখো তার মধ্যে যে রোমান সম্রাটরা উপজাতিদের সঙ্গে একটা সমঝোতার নীতি গ্রহণ করেছিল। তাহলে এই সমঝোতার নীতির শেষ পর্যন্ত কি হয়েছিল? তাদের পতনের কারণ হিসাবে দেখা দিয়েছিল। অর্থাৎ এই যে সমঝোতা, আপোষমূলক যে নীতি কতটা ভয়ানক রূপ ধারণ করেছিল। তাহলে দেখো যে সম্রাট ক্লোডিয়াস 268 খ্রিস্টাব্দে, সম্রাট ক্লোডিয়াস 268 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। তাহলে সম্রাট ক্লোডিয়াস যখন সিংহাসনে বসলেন, তিনিও যুদ্ধ নীতি পছন্দ করতেন। তিনি এই যে বর্বর যে উপজাতি, এই বর্বর উপজাতিদের দেশ থেকে বিতাড়িত করার তিনি চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি চাইছিলেন কি যে এই বর্বর উপজাতিদেরকে আমি দেশ থেকে বিতাড়িত করব। কিন্তু দেখো যে ক্লোডিয়াস সিংহাসনে বসার পর যখন গদদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং গদদের পরাজিত করছেন, তখন এদের জন্য যে নির্জন এলাকাতে কলোনি তৈরি করছেন, কলোনি। তাহলে দেখো কত বড় একটা ভুল করেছে যে তাদেরকে পরাজিত করছে, তাদেরকে সেখান থেকে বিতাড়িত না করে তিনি হারানোর পর এই গদদের জন্য নির্জন এলাকাতে কলোনি তৈরি করলো। তাহলে কি তিনি ভেবেছিল কি যে তাদের সঙ্গে যদি একটা ভালো একটা বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলি তাহলে তারা হয়তো আক্রমণ করবে না। কিন্তু এই বর্বর উপজাতির আক্রমণ কমেনি, কন্টিনিউ আরো বাড়তে থেকেছে, আরো বর্বর উপজাতিরা আক্রমণ করতেই থেকেছে। তাহলে দেখো যে বর্বর উপজাতিদের যে আক্রমণ কমানোর জন্য তিনি গদদের জন্য কলোনি তৈরি করলেন এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলেন, কিন্তু বাস্তবে সেই বর্বর জাতিদের আক্রমণ কমলো না। অর্থাৎ এর পরবর্তীতে যখন সম্রাট ভ্যালেন্স যখন সিংহাসনে বসছে, এই সম্রাট ভ্যালেন্স যখন সিংহাসনে বসছেন এবং তিনি অ্যাড্রিপনের যে যুদ্ধ, এই যুদ্ধে এই বর্বর উপজাতির হাতে পরাজিত হচ্ছেন, এই যে ভ্যালেন্স পরাজিত হচ্ছে। তাহলে এই ভ্যালেন্স পরাজিত হচ্ছে, তার মানে বুঝতে পারছো যে গদদের সঙ্গে যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য কতটা ভয়ঙ্কর হয়েছিল পূর্ববর্তী রাজার যে সম্পর্ক, সেটা কতটা ভয়ানক রূপ ধারণ করেছিল যে রাজাকে হত্যা করতে তারা ছাড়ছে না। তাহলে সেই বর্বর উপজাতিকে তাদের সাম্রাজ্যের মধ্যে রাখার কি দরকার? তাদেরকে একবারে পুরোপুরি ভাবে বিতাড়িত করলেই তো সাম্রাজ্য বেঁচে যায়। তাহলে তার পূর্ববর্তী রাজার জন্য ভ্যালেন্সকে মৃত্যুবরণ
করতে হলো, এই গদদের হাতে পরাজিত হচ্ছে। তাহলে দেখো যে এই গদ মানে কি, এটা তো এই জার্মান উপজাতির মধ্যে গদটা পড়ছে। আগের যে স্লাইডে যে আলোচনা সেখানে আমি বললাম যে আলোচনা করলাম কোন কোন যে উপজাতি ছিল, তো সেই গদদের হাতে ভ্যালেন্সের মৃত্যু হচ্ছে। তাহলে দেখো যে এই যে মৃত্যু, এর পরবর্তী রাজা যখন এলো তার মনে একটা ভয় জন্মালো কি যে আগে রাজাকে তো মেরে ফেলেছে, তাহলে আমাকে এই বর্বর উপজাতিদের সঙ্গে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে তিনি প্রত্যেকটা উপজাতিকে সঙ্গে নিয়ে চললো, মঙ্গল, হুন সবাইকে সঙ্গে নিয়ে চলতে থাকলো। এবারে যখন সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে যখন চলতে থাকলো, তখন বাকি যারা ছিল হুনরা তখন মাথা চাড়া দিয়ে উঠলো। হুনরা তখন হচ্ছে যে জার্মান যে উপজাতি তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করলো এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করতে থাকলো। এবার জার্মান উপজাতিরা তারা যখন সম্রাটকে অনুরোধ করলো কি যে হুনদের হাত থেকে আমাদেরকে বাঁচানো, কিন্তু সম্রাট সেটা করলো না, সম্রাট সেটা করতে ব্যর্থ হলো। তাহলে এই উপজাতিরা তারা বিদ্রোহী হয়ে উঠলো। তাহলে দেখো তারা যে এই যে বিদ্রোহী হয়ে উঠছে এবং এই বিদ্রোহকে থামানোর জন্য তাদের সাথে আবার বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলছে, এমনকি বৈবাহিক সম্পর্ক পর্যন্ত, যে বর্বর উপজাতিদের সঙ্গে রাজারা তাদের যে ছেলে মেয়ে বংশধরদের তাদের বিয়ে দিয়েছে। অর্থাৎ দেখো যে বর্বর উপজাতিদের সঙ্গে যে একটা সুসম্পর্ক বা সমঝোতা, এই সমঝোতা যে নীতি যে অবলম্বন করেছিল রোমান সম্রাটরা, এই সমঝোতা নীতি অনুসরণ করতে গিয়ে, সেই সমঝোতা পালন করতে গিয়ে যে রোমান সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। এবং এই বর্বর উপজাতি একটা সময়ে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল কি যে রাজাকে কোনো প্রকার আর গুরুত্ব দিচ্ছিল না, বা সম্রাটকে কোনো প্রকার আর গুরুত্ব দিচ্ছিল না। তাহলে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে? শেষ পর্যন্ত একেবারে পতনের দিকে যাচ্ছে। তাহলে আলটিমেট তাহলে আমরা অনেকগুলো কারণ, আমরা রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম। এবার হচ্ছে দেখো যে শেষ যে পয়েন্টটা আমরা আলোচনা করব কি যে অন্তিম পর্যায়ে কার মাধ্যমে এই রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল, যদিও আমি আলোচনা সাপেক্ষে বলে ফেলেছি। তাহলে রোমান সাম্রাজ্যের পতনের অবশেষে, অর্থাৎ পুরো রোমান সাম্রাজ্যে বিভিন্ন যে উপজাতি গোষ্ঠী, জার্মান উপজাতি গোষ্ঠী, তারা একেবারে ছেয়ে পড়েছে, তাদের একদম প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে, গদরা প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছে। তাহলে দেখো যে 470 থেকে 490 কি করছে? তাহলে দেখো এই সময়ে যে ফ্র্যাঙ্ক এবং গথ, যে নামগুলো আমি বলেছি, ফ্র্যাঙ্ক এবং গথ, তাহলে দেখো ফ্র্যাঙ্ক এবং গথ এই যে উপজাতি গোষ্ঠী, তারা কি করছে যে মধ্য ফ্রান্স এবং প্রভেন্স, গল মানে হচ্ছে বর্তমানে হচ্ছে ফ্রান্স, যেটা আমি আগে বললাম। তো এই যে দুটো ভাগে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে, মধ্য ফ্রান্স এবং প্রভেন্স কে ফ্র্যাঙ্ক এবং গথ, তারা ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে দেখো তারা কোন জায়গা থেকে পৌঁছালো, তাহলে বুঝতে পারছো যে উপজাতি গোষ্ঠীগুলো কি যে শেষ পর্যন্ত দেশটাকে, যে রোমান সাম্রাজ্যটাকে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। মানে গথ এবং ফ্রাঙ্ক এরা হচ্ছে যে উপজাতিগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী হয়ে উঠেছে। এবং যে পশ্চিম যে রোমান সাম্রাজ্য, এই পশ্চিম রোমান সাম্রাজ্যের তারা দুটো ভাগে ভাগ করে নিচ্ছে। এবং শেষ পর্যন্ত কি হচ্ছে যে 476 খ্রিস্টাব্দে যে জার্মান উপজাতির কমান্ডার ওডেকার রোমুলাস অগাস্টুলাস, রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে তিনি হত্যা করছেন। এই ওডেকার তিনি রোমুলাস অগাস্টুলাসকে হত্যা করছেন এবং এই হত্যার মাধ্যমে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের এতদিনের যে ইতিহাস, এই ইতিহাসের পরিসমাপ্তি ঘটাচ্ছে। অর্থাৎ শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসের মৃত্যুর মাধ্যমে। তাহলে দেখো আমরা রোমান সাম্রাজ্যের 2000 বছর প্রায় শাসন চলার পর 476 খ্রিস্টাব্দে ওডেকারের হাতে রোমুলাস অগাস্টুলাসের যে মৃত্যুবরণ তথা সিংহাসন চ্যুত, তার মাধ্যমে রোমান সাম্রাজ্যের পতন ঘটছে। অর্থাৎ দেখো যে প্রায় 2000 বছর শাসন করার পর রোমান সাম্রাজ্যের পতন ঘটছে রোমুলাস অগাস্টুলাসের সিংহাসন থেকে তাকে হটানোর পরে। অর্থাৎ তার যে হত্যা, এই হত্যার পর রোমান সাম্রাজ্যের পতন ঘটছে। কার হাত ধরে? সেটা হচ্ছে ওডেকারের হাত ধরে 476 খ্রিস্টাব্দে। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো কি যে রোমান সাম্রাজ্য
যে পতন, এই পতন একটা দুটো কারণকে দিয়ে ব্যাখ্যা করলে হবে না, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি 10টা যে কারণ, এই 10টা প্রধান যে কারণগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই কারণগুলির সমন্বয়ে বা সমষ্টিগত কারণই যে এই রোমান সাম্রাজ্যের যে পতনের কারণ হিসাবে আমরা বলতে পারি। তাহলে আজ ছিল রোমান সাম্রাজ্যের পতনের কারণ এই আলোচনা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।